আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা পিএইচডি স্তরে মাস্টার ক্লাস নিয়ে আলোচনা করব, যার মূল ফোকাস হলো থাইরয়েড সোয়েলিং এবং মাল্টি নডুলার গয়টারের ক্লিনিক্যাল অ্যাপ্রোচ। ভাবুন তো, ৩৪ বছর বয়সী একজন নারী, যিনি গত ৪ বছর ধরে গলার ডান দিকে একটা ফোলা অংশ নিয়ে আপনার কাছে এসেছেন। তার ডায়াগনোসিস থেকে শুরু করে সার্জারি পর্যন্ত পুরো বিষয়টা আমরা কিভাবে হ্যান্ডেল করব। এটা কিন্তু পুরোপুরি একটা বিজ্ঞানভিত্তিক গ্র্যান্ড রাউন্ড আলোচনা হতে যাচ্ছে, যেখানে অ্যাডভান্সড টার্মিনোলজি ব্যবহার করেই আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা এক্সপ্লোর করব। আমাদের আজকের আলোচনার এজেন্ডাগুলো একটু এক নজরে দেখে নিই। ১. ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এবং হিস্ট্রি। ২. সিস্টেমিক এবং লোকাল এক্সামিনেশন। ৩. স্পেশালাইজড ডায়াগনস্টিক ম্যানুভার। ৪. বিনাইন বনাম ম্যালিগন্যান্ট এটিওলজি। ৫. ডায়াগনস্টিক ইনভেস্টিগেটিভ মোডালিটিস। এবং সবশেষে ৬. অপারেটিভ ম্যানেজমেন্ট এবং কমপ্লিকেশনস। তো চলেন একদম প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এবং হিস্ট্রি। পেশেন্ট প্রোফাইল আর প্রেজেন্টিং কমপ্লেন্টের ডেটাগুলো এখানে দারুণ ইন্টারেস্টিং। আমাদের এই ৩৪ বছর বয়সী রোগীর গলার ডান দিকে একটা ব্যথাহীন ফোলা অংশ আছে, আর সবচেয়ে বড় কথা, এটা গত ৪ বছর ধরে ধীরে ধীরে বড় হচ্ছে। খেয়াল করে দেখেন, এই যে ইনসিডিয়াস অনসেট বা ধীর গতির সূচনা এবং এত দীর্ঘমেয়াদী একটা উপস্থিতি, এগুলো দেখেই কিন্তু আমরা শুরুতেই বেশ জোরালোভাবে একটা বিনাইন বা অক্ষতিকারক রোগের দিকে সন্দেহ করতে পারি। এখন আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, থাইরয়েড সোয়েলিংয়ের প্রেশার সিমটম বা আশেপাশের টিস্যুতে চাপের লক্ষণগুলো আসলে কি কি? এটা কিন্তু অ্যাডভান্সড ভাইভা পরীক্ষার জন্য একটা ক্লাসিক সক্রেটিক প্রশ্ন, কারণ টিউমারটা অ্যানাটমিক্যাল কাঠামোর ওপর কতটা আগ্রাসী সেটা বোঝার জন্য এই উত্তরটা জানা ভীষণ জরুরি। টিউমারটা বড় হলে নির্দিষ্ট কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে চাপ দেয়, যেমন ধরুন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ওপর চাপ পড়লে স্বরভঙ্গ বা হর্সনেস অফ ভয়েস হয়। শ্বাসনালী বা ট্র্যাকিয়ার ওপর চাপ পড়লে শ্বাসকষ্ট হয়। আবার খাদ্যনালী বা ইসোফেগেসে চাপ পড়লে গিলতে কষ্ট বা ডিসফেজিয়া হতে পারে। কিন্তু এই ক্লিনিক্যাল ম্যাপিংয়ের সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? আমাদের এই স্পেসিফিক রোগীর ক্ষেত্রে এর একটা লক্ষণও কিন্তু উপস্থিত ছিল না, একদম জিরো। এরপর আমাদের দেখতে হবে রোগীর মেটাবলিক স্ট্যাটাস। হাইপারথাইরয়েডিজম থাকলে রোগীর ওজন কমে যায়, গরম সহ্য করতে পারে না, এমনকি এইট্রিয়াল ফাইব্রিলেশনও হতে পারে। অপরদিকে হাইপোথাইরয়েডিজমে ঠিক উল্টো, ওজন বাড়ে, শীত শীত ভাব থাকে, আর হার্ট রেট কমে গিয়ে ব্র্যাডিকার্ডিয়া দেখা যায়। এই লক্ষণগুলো যখন আমরা মেলাতে যাই, তখন ক্লিনিক্যালি একদম নিশ্চিত হওয়া যায় যে আমাদের এই রোগী সম্পূর্ণভাবে ইউথাইরয়েড বা একদম স্বাভাবিক মেটাবলিক অবস্থায় আছেন। ডায়াগনোসিসের ক্ষেত্রে শুধু কি লক্ষণ আছে তা জানলেই হয় না, বরং কি নেই সেটাও সমান গুরুত্বপূর্ণ। একে বলে নেগেটিভ হিস্ট্রি। এই রোগীর হাড়ের ব্যথা বা জন্ডিসের মতো কোনো দূরবর্তী মেটাস্টেসিসের লক্ষণ নেই। লিথিয়াম বা অ্যামিওডায়রনের মতো কোনো ড্রাগ হিস্ট্রি নেই। ক্যান্সারে পারিবারিক ইতিহাস নেই, এমনকি বাঁধাকপি জাতীয় গয়েট্রোজেনিক খাবার অতিরিক্ত খাওয়ার হিস্ট্রিও নেই। এই নেগেটিভ পয়েন্টগুলো আমাদের মেলিগনেন্সির সম্ভাবনা একেবারে রুল আউট করতে দারুণ সাহায্য করে। রাইট, এবার আমরা আমাদের ২ নম্বর সেকশনে মুভ করছি, সিস্টেমিক এবং লোকাল এক্সামিনেশন। সিস্টেমিক ভাইটালসের দিকে একটু নজর দেওয়া যাক। রোগীর পালস সম্পূর্ণ নর্মাল সাইনাস রিদমে আছে, কোনো অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন নেই, পায়ের ত্বকে প্রিটিবিয়াল মিক্সিডিমা কিচ্ছু নেই। অন্যদিকে লোকাল ইন্সপেকশনে গলার ডান দিকে ৪/৩ সেন্টিমিটারের একটা ফোলা অংশ দেখা যাচ্ছে, যেটা ঢোক গেলার সাথে বা ডিগ্লুটেশনের সাথে খুব স্পষ্টভাবে উপরে নিচে নড়াচড়া করে। গলার ভেতরের ফ্যাশিয়াল অ্যাটাচমেন্ট বা টিস্যুর কানেকশন বোঝার জন্য এখানে একটা চমৎকার ট্রিকি প্রশ্ন করি আপনাদের। বলেন তো, গলার কোন ফোলা অংশটা জিহ্বা বের করার সাথে সাথে নড়াচড়া করে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, থাইরোগ্লসাল সিস্ট। কিন্তু আমাদের রোগীর এই ফোলা অংশটা জিহ্বা বের করার সাথে সাথে নড়ে না। পালপেশন বা হাত দিয়ে পরীক্ষা করে আমরা দেখলাম এটা বেশ শক্ত, ব্যথাহীন, আর এর সারফেসটা মাল্টিনডুলার। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফাইন্ডিংটা হলো এর লোয়ার লিমিট বা নিচের সীমানাটা আমরা খুব স্পষ্টভাবে অনুভব করতে পারছি। এর মানে হলো টিউমারটা বুকের ভেতরে, অর্থাৎ রেট্রোস্টার্নাল বা মিডিয়াস্টিনাল এরিয়াতে প্রসারিত হয়নি। এছাড়া ট্র্যাকিয়া একদম সেন্টারে আছে, আর ক্যারোটিড পালসেশনও একদম স্বাভাবিক।
আচ্ছা, এখন প্রশ্ন হলো, এটা কি সলিটারি থাইরয়েড নডিউল নাকি মাল্টিনডিউলার গয়টার? ডিফারেন্সটা কিন্তু খুবই স্পেস্ট। সলিটারি নডিউলের সাধারণত একটা মাত্র নডিউল থাকে আর সারফেসটা একদম মসৃণ হয়। কিন্তু আমাদের রোগীর তো একাধিক নডিউল আছে, আর গ্ল্যান্ডের বৃদ্ধিটাও অসম বা অ্যাসিমেট্রিক। তাই মরফোলজিক্যাল ডায়াগনোসিসের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এটা একটা মাল্টিনডিউলার গয়টার। তো এবার আমরা ৩ নম্বর সেকশনে ঢুকছি, স্পেশালাইজড ডায়াগনস্টিক ম্যানোভার। অ্যাডভান্সড পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে থাইরয়েড এক্সামিনেশনের জন্য কিছু অত্যন্ত স্পেসিফিক ক্লিনিক্যাল কৌশল বা ম্যানোভার আছে, যেমন কখার্স টেস্ট, পিজিলোজ মেথড, লাহের্স মেথড এবং ক্রাইলস মেথড। এর মধ্যে ট্রাকিয়াল কম্প্রেশন যাচাই করার কখার্স টেস্টটা আমাদের এই রোগীর ক্ষেত্রে সম্পূর্ণ নেগেটিভ এসেছে, অর্থাৎ থাইরয়েডের দুই পাশে চাপ দিলেও রোগীর একটু শ্বাসকষ্ট বা স্ট্রাইডার হয়নি। মুভিং অন টু সেকশন 4, বেনাইন বনাম ম্যালিগন্যান্ট ইটিওলজি। এতক্ষণ আমরা যত ডেটা পেলাম, চলেন সেগুলো একটু সিনথেসাইজ করি। দীর্ঘমেয়াদী উপস্থিতি, ধীর বৃদ্ধি এবং চারপাশের টিস্যু থেকে আলাদা হয়ে ফ্রিলি নরণশীল থাকাটা কিন্তু বিনাইন বা সেফ টিউমারের লক্ষণ। অন্যদিকে টিউমার যদি দ্রুত বাড়ে, শক্ত হয়ে ফিক্সড হয়ে যায়, ঘাড়ের লিম্ফ নোড ফুলে যায় বা ভোকাল কর্ড প্যালসি হয়, তাহলে সেগুলো থাইরয়েড মেলিগন্যান্সির ক্লাসিক রেড ফ্ল্যাগ। আমাদের রোগীর এই দীর্ঘস্থায়ী এবং নন কম্প্রেসিভ প্রেজেন্টেশন দেখে আমরা সন্দেহাতীতভাবে একটা বিনাইন ক্লিনিক্যাল ইমপ্রেশনে পৌঁছাতে পারি। রাইট, এবার আসছি ৫ নম্বর সেকশনে, ডায়াগনস্টিক ইনভেস্টিগেটিভ মোডালিটিস। এখানে আমরা কনফার্ম করব যে ভেতরে আসলে কি চলছে। এই ধাপে এসে আপনাদের একটা ট্রিকি প্রশ্ন করি। যে কোনো থাইরয়েড সোয়েলিংয়ের ক্ষেত্রে একদম সর্বপ্রথম ইনভেস্টিগেশন বা পরীক্ষা কোনটা হওয়া উচিত? মানে কাঠামোগত ইমেজিং বা আল্ট্রাসাউন্ড করার আগে কোন জিনিসটা আমাদের অবশ্যই দেখতে হবে? অনেকেই হয়তো ভাবছেন আল্ট্রাসাউন্ড, কিন্তু না। উত্তরটা হলো একটা এন্ডোক্রাইন ফাংশনাল ব্লাড অ্যাসেসমেন্ট, অর্থাৎ থাইরয়েড ফাংশন টেস্ট। এখানে একটা কঠোর অ্যালগরিদমিক ট্রায়াড বা ৩ ধাপের নিয়ম মেনে চলতে হয়। প্রথমে রক্তে টিএসএইচ এবং ফ্রি T4 চেক করা, এরপর গলার আল্ট্রাসাউন্ড বা সোনোগ্রাফি করা, আর একদম শেষে ইউএসজি গাইডেড এফএনএসি বা নিডল দিয়ে রস টেনে পরীক্ষা করা। আর এই পরীক্ষাতেই কনফার্ম হওয়া গেছে যে আমাদের রোগীর টিউমারটা একটা বিনাইন কলয়েড গয়টার। আপনারা কি জানেন রেডিওলজিস্টরা আল্ট্রাসাউন্ডে ঠিক কী দেখে বিনাইন আর ম্যালিগন্যান্ট লিম্ফ নোডের পার্থক্য করেন? বিষয়টা বেশ চমৎকার। বিনাইন নোডগুলো সাধারণত ডিম্বাকৃতি বা ওভাল শেপের হয়, আর এদের ভেতরে একটা ফ্যাটি হাইলাম খুব সুন্দরভাবে সংরক্ষিত থাকে। কিন্তু নোডগুলো যদি দেখতে গোলাকার হয়ে যায়, হাইলামটা হারিয়ে যায় আর ভেতরে ছোট ছোট মাইক্রো ক্যালসিফিকেশন দেখা দেয়, তাহলে বুঝতে হবে এটা ম্যালিগন্যান্সির অত্যন্ত জোরালো প্রমাণ। অবশেষে আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, ৬ নম্বর সেকশন, অপারেটিভ ম্যানেজমেন্ট এবং কমপ্লিকেশনস। এখানে একটা অত্যন্ত ক্রিটিক্যাল অপারেটিভ ডিসিশন নেওয়ার পালা। টিউমারটা বেনাইন, আর এটা গলার শুধু এক পাশে আছে। তাহলে এই অবস্থায় ঠিক কতটুকু অংশ কেটে ফেলা বা অপসারণ করা ম্যান্ডেটরি? সঠিক উত্তরটা হল রাইট হেমিথাইরয়েডেক্টমি। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, শুধু একটা লোব কেটে ফেলাই বা একটা সিম্পল লোবেক্টমি কিন্তু কোনোভাবেই যথেষ্ট নয়। টেক্সটবুক স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যানাটমিক্যাল সম্পূর্ণতা নিশ্চিত করার জন্য আক্রান্ত লোবের সাথে মাঝখানের ইস্থেমাস অংশটিও সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে। এটাই রুল। সার্জারি তো হলো, কিন্তু এর ঝুঁকিগুলো ভোলা যাবে না। প্রাথমিক বা আর্লি কমপ্লিকেশনের মধ্যে আছে রক্তপাত, শ্বাসকষ্ট আর হাইপোক্যালসেমিয়া। আর যদি ভুলবশত রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভে আঘাত লাগে, তাহলে মারাত্মক ভোকাল কর্ড প্যালসি হতে পারে। আবার প্যারাথাইরয়েড গ্রন্থি কাটা পড়লে পোস্ট সার্জিক্যাল টিটানি বা হাইপোক্যালসেমিয়া দেখা দিতে পারে, যার মেকানিজম অত্যন্ত বিপজ্জনক। লেট কমপ্লিকেশন হিসাবে চিরস্থায়ী পালসি বা হাইপোথাইরয়েডিজমও হতে পারে। তো আমাদের আজকের এই বিস্তারিত মাস্টার ক্লাস এখানেই শেষ হচ্ছে। তবে যাওয়ার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। টিউমারটা বিনাইন বা নিরাপদ হলেও যেখানে আজীবনের জন্য কণ্ঠস্বর নষ্ট হয়ে যাওয়ার মতো একটা ডেভাস্টেটিং ঝুঁকি থাকে, সেখানে এই ধরনের রুটিন অস্ত্রোপচারের যৌক্তিকতা আমাদের ঠিক কতটা নিখুঁতভাবে বিচার করা উচিত বলে আপনারা মনে করেন? ভাববেন বিষয়টা নিয়ে।